এগুলোর জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলা এইখানে কিছু দেখো লাল কালি দিয়ে কিছু মার্ক করে দেওয়া। এই মার্ক করা গুলা জিনিসগুলা হচ্ছে অবজেক্টিভের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। এই নামগুলো একটু দেখো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিট্রন, পজিট্রন, পজিট্রিনো, এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। হ্যাঁ, অস্থায়ী কণিকাগুলো কেমনে তৈরি হয় আসলে? এগুলো তৈরি হয় না ভাই, এগুলো অ্যাটমের মধ্যেই থাকে। মানে অটোমেটিক যেমন অ্যাটমের ভিতর যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে, সিমিলারলি এগুলাও থাকে, বাট এগুলার এক্সিস্টেন্স খুবই সামান্য সময়ের জন্য। মানে একটা রেডিও অ্যাক্টিভিটির কারণে মানে ওইটার কারণে কি চলে যায়, মানে রে এমিট করতে করতে মানে বিলীন না, হয়ে যায়? রেডিও অ্যাক্টিভিটি বলতে বেসিক্যালি বোঝায় যে রেডিও অ্যাক্টিভিটি বলতে আলফা, বিটা, গামা এই তিনটা কণাই বোঝায়। আর এই কণাগুলো হচ্ছে অলওয়েজ অ্যাটমে পাওয়াও যায় না, এবং না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে মোস্টলি এই জিনিসগুলো খুব স্টেবল না এবং বেশিক্ষণ এদেরকে ধরে রাখা যায় না। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে আমরা কাজ করতে পারি, এগুলো দিয়ে আমরা এই নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এগুলো দিয়ে আমরা সহজে ফাংশন করতে পারি না, এগুলো খুব আনস্টেবল, এই জন্য এদেরকে অস্থায়ী বলা হয় আর কিছু। তবে এগুলো নিয়ে আমাদের কোনো কাজে লাগবে না, মানে আমরা এই চ্যাপ্টার এইসব নিয়ে কোনো আলোচনাই দেখবো না, আমাদের আলোচনা এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নিয়েই থাকবে, এসব কোনো চিন্তার কোনো কারণ নাই। দেন হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট পার্টিকেলটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আলফা আর ডিউটেরন। ডিউটেরন তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, আলফা হচ্ছে ইম্পর্টেন্ট। আলফা পার্টিকেল নিয়ে তো ফার্স্টের দিন অনেক কিছু বলছিলাম মনে হয়, তাই না? মনে আছে না আলফা পার্টিকেল কি বোঝায়? যে হিলিয়াম নিউক্লিয়াস হতে পারে, অর হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারি, বা হিলিয়াম 2+ বলতে পারি, এগুলো আর কি। আচ্ছা, দেন আইসোটোপ। আইসোটোপের সাথে তো তোমরা মেবি পরিচিত, তাই না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। দেন আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই তিনটা জিনিস অবজেক্টিভের জন্য আমাদের জানতে হবে। আইসোটোপ হচ্ছে যেখানে প্রোটন নাম্বার সমান বাট নিউট্রন নাম্বার ডিফারেন্ট। টোপ আমরা এইভাবে মনে রাখতে পারি, টোপ পি দিয়ে, সো প্রোটন নাম্বার সমান। আইসোটোন যেটা এন দিয়ে, তার মানে এখানে হচ্ছে নিউট্রন নাম্বার সমান। আর আইসোবার যেটা, সেটা হচ্ছে একটা জিনিসই বাকি থাকে, ম্যাস নাম্বারটা সমান। এই তিনটা বোঝা গেল তো, তাই না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এখানে পরীক্ষা নরমালি যে অবজেক্টিভ গুলো আসে, যে নিচের কোনটি হচ্ছে আইসোবার, মানে দুইটা দুইটা করে পেয়ার করে দেয়, দেখবো যে যেখানে ম্যাস নাম্বার সমান তারা হচ্ছে আইসোবার, এরকম টাইপ আর কি। যেখানে প্রোটন নাম্বার সমান আইসোটোপ। আইসোটোপের কেসে দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের কার্বনেরও 3টা আইসোটোপ, হাইড্রোজেনেরও 3টা আইসোটোপ, এই দুইটা অবজেক্টিভের জন্য বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো মেবি 9 ছিল তোমাদের। দেন 3টা স্টেবল পার্টিকেলের যে ভাই হাইড্রোজেনের তো 7টা আইসোটোপ, বাট নরমালি প্রকৃতিতে 3টা পাওয়া যায়, বাকি 7টা আসলে কেমিক্যালি আবিষ্কার করা, নরমালি 3টাই পাওয়া যায়। বাকিগুলো হচ্ছে ল্যাবরেটরিতেই পাওয়া যায় খালি, মানে পাওয়া যায় বলতে আবিষ্কার করে আবার আনস্টেবল হয়ে হয়ে যায়, এরকম টাইপের। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে 3টা স্থায়ী স্টেবল পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের ম্যাস আমরা অলরেডি জানি, ইলেকট্রনের চার্জ জানি। যেটা জানতে হবে সেটা হচ্ছে 1897 সাল স্যার জে থমসন আবিষ্কার করে, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। দেন প্রোটন হচ্ছে রাদারফোর্ড আবিষ্কার করে, এবং এই জিনিসগুলো তো আমাদের মুখস্থ আছে মেবি, তাই না? প্রোটনের ম্যাস আর প্রোটনের চার্জ। জি ভাই। 1.6 × 10⁻27 আর চার্জ হচ্ছে 1.6 × 10⁻19। আচ্ছা, তো প্রোটন আর নিউট্রনের ম্যাস অলমোস্ট সেম, খুব একটা মাঝে মাঝে দুইটাকে সেমই লেখা হয়। আর চার্জ, নিউট্রনের তো কোনো চার্জ নাই, এটা তো আমরা অলরেডি জানি। তো এই চারটা হচ্ছে এই অবজেক্টিভের জন্য আমরা জাস্ট সিম্পলি এই চারটা মনে রাখবো। জাস্ট একবার দেখে নাও কোনটার পজিশন কোথায়, তারপর হচ্ছে কোনটার ম্যাস কি, কোনটা চার্জ কি, এই জিনিসগুলো একবার মাথায় রাখবা আর কি। আর ইএসইউ যে ইউনিট এগুলা আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইএসইউ আমরা কোনো ম্যাথে ইউজ করব না, আমাদের মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট কুলম মেইনটাই মনে রাখবো। যদি ভাইয়া প্রশ্নের মধ্যে ইএসইউ ইউনিট দিয়ে দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকে, তাই নরমাল। কনভার্ট কিভাবে করব? আচ্ছা, হ্যাঁ, এটা একটা আমরা জাস্ট তাহলে একটা কাজ করতে পারি।
ওই বইয়ে তো 316 আমাদের সবগুলা সিজিএস ইউনিট দিয়ে করে। বুঝি নাই। এর বইয়ে সবই তো সিজিএস ইউনিট দিয়ে করে। হ্যাঁ, বইয়ে সিজিএস ইউনিট দেওয়া থাকলো, আমরা চেষ্টা করবো সবকিছুকে এসআই ইউনিটে কনভার্ট করার জন্য। আমার আসলে এক্সাক্ট রিলেশনটাও মনে নাই, ইএসইউ থেকে কুলাম কনভার্সন। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, একটা কি দেখতে পাচ্ছ তোমরা যে 1 ESU চার্জ ইকুয়ালস টু 3.33 ইনটু 10 টু দি পাওয়ার -10 কুলাম। জি ভাইয়া। জি ভাইয়া। তো এই ফর্মুলা একটু খাতায় লিখে রাখো, জাস্ট 3356 পর্যন্ত লিখে রাখো আর কি। তো এখান থেকে আমরা ইউএসএ থেকে কুলামে কনভার্ট করতে পারবো। ভাই ইলেকট্রনের ইএসইউ ভ্যালু কি কখনো চেঞ্জ হবে? না, ইলেকট্রন ইউএসএ ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট। ইএসইউ আর ইএমইউ এর মধ্যে পার্থক্যটা কি? বুঝিনি, ইএসইউ আর ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইএমইউ কোথায় পাইছো একটু ভাই, একটু দেখাতো আমাকে, মানে আমাকে জায়গাটা দেখাও যে এখানে ইএমইউ। যেমন আমি বইয়ে দেখেছিলাম, একটা মিনিট। এএমইউ হয়তো দেখছো, এএমইউ ছিল হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। এএমইউ এর কথা বলতেছো না তো আবার? হ্যাঁ, এএমইউ, সরি। এএমইউ ভাই ম্যাসের ইউনিট, আর ইএসইউ হচ্ছে চার্জের ইউনিট। এএমইউ হচ্ছে ভর, ম্যাস। বুঝতে পারছো? আমার কথা শুনতেছো? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, সো অ্যাটমিক এএমইউ হচ্ছে ম্যাসের স্কেল, যে এটা হচ্ছে 1.00726 এএমইউ মানে হচ্ছে এত গ্রাম। এএমইউ থেকে আমরা গ্রামে যেতে পারি বা কিলোগ্রামে যেতে পারি, আর ইএসইউ থেকে আমরা কুলাম্বে যেতে পারি। আচ্ছা, এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না। দেন ইলেকট্রনের ম্যাস ডিটারমিনেশন দরকার নাই, আমরা জাস্ট ম্যাসটা মুখস্থ রাখবো। 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31। ইলেকট্রনের চার্জ কিভাবে আসছে আপাতত জানার দরকার নাই, ইলেকট্রনের চার্জটা আমরা মুখস্থ রাখবো। 4.8 10 টু দি পাওয়ার -10 or 1.6 10 টু দি পাওয়ার -19। আচ্ছা, এই জিনিসগুলো কি ক্লাস 9 এ ছিল না? একটু দেখো তো ভাইয়া, 2.2.5 টা। জি ভাইয়া। আচ্ছা, তো এগুলা আই গেস এর বলার দরকার নাই। একটাকে অ্যাটমিক নাম্বার বলে, উপরেরটাকে অ্যাটমিক মাস বলে, আর এটা হচ্ছে চার্জ। এগুলা কি এক্সপ্লেন করে করে বলবো কোনটা কি বোঝাচ্ছে? লাগবে না মনে হয় ভাইয়া। ভাই বাকিরা একটু বলো, মানে কারো কি লাগবে? না ভাই, এগুলো লাগবে না, লাগবে না ভাই। হ্যাঁ, লাগবে না। ভাই আচ্ছা, ঠিক নিউক্লিয়ন আছে। কি জিনিস? নিউক্লিয়ান হচ্ছে ওই অ্যাটমিক, নিউক্লিয়ান বলতে প্রোটন আর নিউট্রনের টোটাল সংখ্যাটাকে নিউক্লিয়ান নাম্বার বলা হয়। আচ্ছা, মানে নিউক্লিয়াসের ভিতর যা থাকে সেটাকে নিউক্লিয়ান বলে। তো নিউক্লিয়াসের ভিতর তো আমরা জানি প্রোটন আর নিউট্রন থাকে, যদিও আরো কিছু থাকে অ্যান্টি নিউট্রন আর পজিটিভ, যেগুলো আমাদের দরকার নাই। মূলত আমরা ধরবো প্রোটন আর নিউট্রনই থাকে আর কি। সো ওগুলাকে নিউক্লিয়ান বলে। জি। আচ্ছা, রিলেটিভ অ্যাটমিক ম্যাস। রিলেটিভ অ্যাটমিক ম্যাস মানে আমরা যে নাম্বারগুলো মুখস্থ করে আসছি, যে নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, এই জিনিসগুলা, এটাই হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। এগুলো কিন্তু অ্যাকচুয়াল ম্যাস না, তাই না? তো অ্যাকচুয়াল ম্যাস তো এটা খুবই কম হবে, কয়েকটা প্রোটন আর কয়েকটা ইলেকট্রন। অ্যাকচুয়াল ম্যাস তো 10 টু দি পাওয়ার -24 23 এর স্কেলে হবে। বাট আমরা সেগুলোর ম্যাস বলি কি 17 18 এরকম বলি। এই যে জিনিসগুলা, এটাই হচ্ছে রিলেটিভ ম্যাস। তো রিলেটিভ ম্যাস বের করার উপায় কি? তার অ্যাকচুয়াল ম্যাসকে এই এক সংখ্যা দিয়ে ডিভাইড করলে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে তার রিলেটিভ ম্যাস। এখানে সংখ্যাটা কি? সেটা হচ্ছে একটা হাইড্রোজেনের অ্যাটমের ম্যাস। ব্যাপারটা বুঝতে পারছো? মানে একটা হাইড্রোজেনের অ্যাটমের ম্যাসকে যদি আমি 1 ধরে নেই, তা সেটা দিয়ে বাকিদের ভাগ করে আমি বাকিদের রিলেটিভ স্ট্যান্ডার্ডটা বের করতেছি। এটাই হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। আচ্ছা ভাইয়া, ক্লাস 10 তো আমরা পড়েছিলাম 1/12 অফ কার্বন 12 হ্যাঁ, আইসোটোপ। বেসিক্যালি সেম জিনিস। কজ হচ্ছে কার্বনে থাকে 12টা নিউক্লিয়ন, মানে আমরা অ্যাজিউম করে নেই প্রোটন আর নিউট্রনের চার্জ হচ্ছে
সিমিলার, হ্যাঁ মানে ম্যাস হচ্ছে সিমিলার। তো কার্বনের মধ্যে কয়টা আছে? 12টা আছে। সেটার 12 ভাগের একটা যা, হাইড্রোজেনের একটা, তো বেসিক্যালি তাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। So আমরা যে কোনো ভাবেই চিন্তা করতে পারি আর কি একটা। এই যে দেখো এখানে 3টা স্কেল আছে, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। তুমি ইচ্ছা মতো বানাতে পারবা। যদি হাইড্রোজেন স্কেল নাও তাহলে হাইড্রোজেনের ম্যাস যত সেটাই, যদি কার্বন নাও তাহলে কার্বনের ম্যাসের 12 ভাগের 1 ভাগ। সিমিলারলি যদি অক্সিজেন নাও তাহলে ভাই 60 অক্সিজেন এরকম বুঝে। 16 ভাগের 16 এক ভাগের ভাগ। 1 ভাগ হবে। এক্স্যাক্টলি 16 ভাগের 1 ভাগ হবে, এটাই, আর কিছু না। আচ্ছা, তো এই জিনিসগুলো মেবি আগে থেকেই তোমরা পরিচিত, তাই না? এই যে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। জি ভাইয়া। আচ্ছা, এখানে আসলে ইম্পর্টেন্ট আর কিছু নাই। এখানে ডাল্টন এগুলো তো পড়ি নাই আমরা, কি 1 ডাল্টন ইকুয়াল টু এসব। কোনটা ভাই? তো এখানে 1 ডাল্টন ইকুয়াল টু 1 1.66 এই এসব যে হিসাব। জিনিস সংখ্যা দিয়ে আমি ভাগ দিচ্ছি, হ্যাঁ মানে একটা পরমাণুর মানে কার্বন অ্যাটমের ম্যাসের 1/12 অথবা হাইড্রোজেন অ্যাটমের ম্যাস, এই জিনিসটাকেই বলা হচ্ছে 1 ডাল্টন। এই যে দেখো এখানে বেসিক্যালি এটা কি একটা প্রোটনের ম্যাস না? অলমোস্ট 1.66 × 10⁻27 কেজি। হ্যাঁ বেসিক্যালি এটা কিন্তু হাইড্রোজেনেরই ম্যাস, তাই না? হ্যাঁ সেটাই লিখছে এখানে আর কি। সো 1 ডাল্টন বেসিক্যালি কার্বন অ্যাটমের 1/12 বলতে পারো, অথবা অলমোস্ট হাইড্রোজেন অ্যাটমের ম্যাসও বলা আছে। আচ্ছা বুঝতে? আচ্ছা ঠিক আছে। দেন অ্যাটমিক ম্যাস ইউনিট। অ্যাটমিক ম্যাস ইউনিটে হচ্ছে কি, অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস যেটা, সেটা হচ্ছে রিলেটিভ ম্যাস ইনটু এই সংখ্যাটা। আমি এইটাকে আসলে অন্যভাবে লিখলে বেটার হতো। এখানে যদি লিখতাম রিলেটিভ ম্যাস ইকুয়ালস অ্যাকচুয়াল ম্যাস ডিভাইডেড বাই এই সংখ্যাটা। এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? ভাই একটু আবার বলুন তো। রিলেটিভ ম্যাস ইকুয়ালস অ্যাকচুয়াল ম্যাস ডিভাইডেড বাই 1 ডাল্টন। এই ফর্মুলার সাথে আমরা পরিচিত না? জি ভাই। এই ফর্মুলাটা এখানে অন্য একভাবে লিখছে, আর কিছু না। আচ্ছা বুঝতে পারছো এটা? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখানে আসলে ইম্পর্টেন্ট কিছু নাই, পরীক্ষা আসার মতো কিছু না এগুলা। আচ্ছা, এটা একটা এক্সাম্পল। যদি খুব 2 নাম্বারের প্রশ্ন এগুলো আসতে পারে, এই ম্যাথগুলা 2 নাম্বারের জন্য আসতে পারে বা এমসিকিউ তে আসতে পারে। সেটা হচ্ছে কি, একটা জিনিসের অ্যাটমিক ম্যাস বের করতে বললো তোমাকে। তো অ্যাটমিক ম্যাস আমরা কিভাবে বের করব? ধরো বলে দিল এদের 2 আইসোটোপের সাথে তো আমরা পরিচিত, তাই না? একটু আগে দেখলাম যে প্রোটন নাম্বার সেম বাট ম্যাস নাম্বার ডিফারেন্ট বা নিউট্রন নাম্বার ডিফারেন্ট। তো ক্লোরিনের হচ্ছে 2টা আইসোটোপ, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 37, এবং নেচারে তাদের পার্সেন্টেজ হচ্ছে এত ইনটু এত। তোমাকে জিজ্ঞাসা করলো ক্লোরিনের অ্যাটমিক ম্যাস বের করো। কোশ্চেনটাকে বুঝতে পারছো? জি জি আচ্ছা, ভাইয়া। সো ম্যাস বের করার জন্য কি আমরা একটা সিম্পল ফর্মুলা ইউজ করব, ম্যাসের সাথে তার অ্যাভেলেবিলিটি মাল্টিপ্লাই করব। মানে 35 যাদের ম্যাস, তার অ্যাভেলেবিলিটি হচ্ছে 75.53%, দ্যাটস ওয়াই 35 ইনটু 75। আর 37 কতটুকু অ্যাভেলেবল? 24%, দ্যাটস ওয়াই 37 ইনটু 24 ডিভাইডেড বাই 100 করলেই আমরা অ্যাকচুয়ালি ক্লোরিনের অ্যাটমিক ম্যাসটা পেয়ে যাব। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। একটা জিনিস ক্লিয়ার করি না, কিন্তু ক্লোরিনের কিন্তু মানে একটা, তুমি যদি ক্লোরিন নাও, সাপোজ তুমি একটা ক্লোরিন হাতে নিলা, ওই ক্লোরিনের ম্যাস কিন্তু ইদার 35 অর 37 হবে, এর মাঝখানে কিন্তু অন্য কিছু নাই। কিন্তু আমি জানি নেচারে তাদের অ্যাভেলেবিলিটি এত, তার মানে আমি একটা অ্যাভারেজ করে নিচ্ছি ব্যাপারটাকে। এটা কিন্তু জাস্ট একটা অ্যাভারেজ করে নাও। আমরা এই ফর্মুলার সাথে মেবি 19 এর কিছুটা পরিচিত, যে সামেশন অফ fx ডিভাইডেড বাই n, অ্যাভারেজ ইকুয়ালস টু সামেশন অফ f ইনটু x ডিভাইডেড বাই n। এটার সাথে কি তোমরা পরিচিত? স্ট্যাটিস্টিক্স এর একটা টার্ম বেসিক্যালি ছিল তোমাদের। মানে ছিল FI/XI ডিভাইডেড বাই। হ্যাঁ, fix সামেশন অফ fix ডিভাইডেড বাই n, মানে অনেকগুলো fix যোগ করব, তারপর n দিয়ে ভাগ করব, সেটাই অ্যাভারেজ। এরকম একটা জিনিস কনসেপ্ট ছিল না? জি ভাইয়া। তোমরা কি সবাই আমার কথা ফলো করতে পারছো? জি ভাই। জি ভাইয়া। এখানে কিন্তু বেসিক্যালি সেম কাজটাই করলাম, তাই না? fi ইনটু x, fi ইনটু x যোগ করলাম, তারপর n দিয়ে ভাগ করলাম। জি এই জিনিসটা কি তোমাদের কাছে ক্লিয়ার না?
তো এটাই হচ্ছে আমাদের, ভাইয়া। এটাকে আমরা অলমোস্ট অ্যাভারেজ অ্যাটমিক ম্যাস বলতে পারি, বাট অ্যাভারেজ এখানে বলা হয় না, জাস্ট মানে অ্যাটমিক ম্যাস হিসেবে চিন্তা করে নেওয়া হয়। আচ্ছা, দেন এক্সাম্পল 2.2, এটা তোমরা একটু ট্রাই করো তো, অক্সিজেনের অ্যাটমিক ম্যাস তাহলে কত হবে? কোয়েশ্চেনটি এটা 16.0046 আসে, মানে 16ই। এটাই আসে। ভাইয়া আসছে। হ্যাঁ আসছে। হ্যাঁ আসছে। ভাইয়া ভাইয়া কোথায়? নাকি আবার নতুন ভাইয়া কি আবার নতুন করে মিটিং স্টার্ট দিবে? মাত্র যে 1 মিনিটের মতো। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আর কি, আমরা যে এখানে দেখছি যে অক্সিজেনের উপরে 16, 17, 18 এগুলো তো আসলে অ্যাটমিক হ্যাঁ। নাম্বার না? অ্যাটমিক ম্যাস, না, 16, 17 গুলা? এগুলোই তো ম্যাস। আচ্ছা হ্যাঁ, ম্যাস। নিচে নাম্বারটা নিচে থাকে। হ্যাঁ। তো আমরা যেটা আর কি মানে 16, 17, 18 হয়, কিন্তু আমরা যেটা এখন বের করলাম মানে এভারেজ করে, হুম। এটা হচ্ছে যে একটা হুম। জেনারেল ভ্যালু না? মানে এই ভ্যালুটাকে মানে এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিব। মানে আমি যদি আলাদাভাবে একটা অ্যাটম নেই, এর কিন্তু এর কোনোটাই হবে না। কিন্তু ধরো আমি 100টা অ্যাটম নিয়ে কাজ করতেছি, তো এর মধ্যে এতগুলা 16, এতগুলা 17, এগুলো 18, তা আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি একটা অ্যাভারেজ ভ্যালু ধরে নিব, এই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, এক্সাম্পল 2.2 কি কারো কোনো প্রবলেম হয়েছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, দেন এইগুলা আমি তোমাদের দেখাবো না ভাই, এগুলা তোমরা দেখো, যদি কোনো প্রবলেম হয় আমাকে বইলো। এই যে টেবিল যেটা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংখ্যার সম্পর্ক, এগুলা বাসায় দেখো। আই গেস কোনো প্রবলেম হওয়ার কিছু নাই। এখানে ম্যাস নাম্বার বের করতেছে, চার্জ বের করতেছে, পার্টিকেল নাম্বার বের করতেছে। ইন কেস যদি প্রবলেম হয় আমাকে বইলো, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। প্রবলেম 2.7 যেটা, কোশ্চেনটা দেখো একটু। কোয়ান্টাম নাম্বার n equals to 3, l equals 1 and m equals 1 হলে অরবিটালটি শেল ও সাবশেল কি শনাক্ত করো? আচ্ছা, সো দেখো n3 তার মানে ফার্স্টে 3 হবে। l1 কার ভ্যালু? মানে spdf এর মধ্যে l1 কোনটা ডিনোট করে? এস, পি। হ্যাঁ P, পি, s তো 0 0, 1, p হ্যাঁ তো 1। পি হবে। আচ্ছা, সো আমরা বুঝে নিলাম অরবিটাল এখানে 3p, আর তো কিছু নাই এখানে। আর m এর ভ্যালু 1 2 3, 1 বা -1 বা 0 যাই হোক না কেন, এখানে আর কিছু বলার নাই, জাস্ট অরবিটালের দিক নির্দেশ করতেছে। সো আমরা এটাকে জাস্ট অরবিটালের প্রতি 3p দিয়ে এক্সপ্রেস করতে পারি। যদি অরবিটালটা পারফেক্ট, অরবিটাল পারফেক্টলি বলা হতো যদি আমি বলতাম 3px বা 3py বা 3pz, তখন পারফেক্টলি বলা যেত অরবিটাল। কজ আমরা জানি একটা অরবিটাল হচ্ছে হাইস্ট কয়টা ইলেকট্রন রাখতে পারে? দুইটা। একটা অরবিটাল হাইস্ট 2টা ইলেকট্রন রাখতে পারে। আর এই 3p এটা কয়টা ইলেকট্রন রাখতে পারে? 6টা টোটাল। 6টা। 6টা। সো 3p তে অ্যাকচুয়ালি পারফেক্ট সেন্সে অরবিটাল বলা যায় না। ওইটা। যাই হোক, মাঝে বেশিরভাগ কেসে এটা অরবিটাল দিয়ে ডিনোট করে। এটা কারণটা কি বেশিরভাগ ক্ষেত্রে এটাকে অরবিটাল এবং অরবিটের মধ্যে আমরা এরকম প্যাচ লাগিয়ে ফেলে অনেক ক্ষেত্রে। অরবিট কিন্তু খুব স্পেসিফিক। অরবিট তো হচ্ছে n এর ভ্যালুটা, n equals to 3। এটা নিয়ে অরবিট নিয়ে কোনো কনফিউশন হওয়ার কিছু না। অরবিট অলওয়েজ 3 4 এই সংখ্যাগুলো বুঝাবে। এখন অরবিটাল বেসিক সেন্সে হওয়া উচিত px py pz, যেহেতু একটা অরবিটাল ইলেকট্রন 2টা। বাট মোস্ট অফ দ্য কেসে এই যে p সাবশেলটাকে নরমালি অরবিটাল দিয়েই লেখে আর কি, কনভেনশন হয়ে গেছে সাবশেল গুলোকে অনেক কেসে অরবিটাল দিয়ে লেখা। বাট কোশ্চেনে কিন্তু দেখো সাবশেলই লেখা, পারফেক্টলি এটা অ্যাকুরেটলি সাবশেল, বাট অরবিটাল দিয়েও লেখে আর কি।
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তো জিম্যান এফেক্টের জন্য হয় না? মানে জিম্যান ইফেক্টটা কি ছিল, যে ম্যাগনেট মানে জিম্যান ইফেক্টের জন্য স্পেকট্রামে অনেকগুলো লাইন তৈরি হচ্ছিল, তাই না? জি তো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি বুঝতে পারি? বেসিক্যালি অনেকগুলো অরবিটাল প্রেজেন্ট, পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে। তার মানে পি এক্স, পি ওয়াই, পি জেড যেহেতু আলাদা আলাদা, তারা ডিফারেন্ট ডিফারেন্ট লাইনও দিতে পারে। জি বুঝেছি। বুঝতে বুঝতে পারছো ভাইয়া? কে কোশ্চেন করছিল? তাহমিদ করেছিল। আচ্ছা, আমরা লাস্টের দিন কিছু ফর্মুলা দেখছিলাম, তাই না? ভি বের করার, ভেলোসিটি বের করার, রেডিয়াস বের করার, আর এন নাম্বার বের করার বিভিন্ন ম্যাথ বোর্ডের আইডিয়া দিয়ে, বোর্ডের ফর্মুলা দিয়ে। জি ভাই। মনে আছে? r equals to 0.52 into 10 to the power minus 10 into n square by z square. ফর্মুলাগুলো কি তোমাদের মনে আছে? জি আচ্ছা, ভাই। এখন হয়তো মুখস্থ নাই, বাট পড়াইছি যে এটা মনে আছে তো নাকি? হ্যাঁ ভাই মনে আছে। আচ্ছা, এখন ম্যাথটা দেখি। ফার্স্ট এই ম্যাথটা সমাধান, এটা কোশ্চেন কোথায়? আচ্ছা, এখানে কোশ্চেন মেবি ভুলে আসে না। কোশ্চেনটা হচ্ছে সোডিয়ামের থার্ড শেলের রেডিয়াস কত? এখানে কোশ্চেনটা হচ্ছে সোডিয়ামের থার্ড শেলের রেডিয়াস কত? এখন যখনই কোনো শেলের রেডিয়াস বের করতে বলবে, আমরা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখবো বলছিলাম, তাই না? 0.52 into 10 to the power minus 10 into n square by z. এই ফর্মুলাটা খাতায় একটু লিখে রাখতে পারো যদি ভুলে যাও। এখান থেকে কি আমাদের সোডিয়ামের থার্ড শেলের রেডিয়াস বের করা পসিবল? দেখো তো। জি ভাই। আচ্ছা, সো এই ম্যাথটা নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? এই যে এটা নিয়ে, এটা কিভাবে আসলো? r3 ইকুয়ালস, এটা একটু দেখে নাও তো। না ভাই প্রবলেম নেই। বাকিদের? জানি। আচ্ছা ঠিক আছে, আমরা দেন দেখি যে 2.10টা দেখি। আচ্ছা, এটা কি তোমরা নিজেরা বের করতে পারবা? একটু দেখো তো, চিন্তা করে আগে, তারপর অ্যান্সারটা দেখি আমরা নিজেরা বের করতে পারবা কিনা। শুধু এখানে নাম্বার অফ রোটেশনটাকে আমরা এন দিয়ে বের করব। কতবার আবর্তন, এখানে কতবার? মধ্যে- আচ্ছা, আমরা একটা প্রুফ করছিলাম, কি মনে আছে? এখানের মধ্যে ওই ইয়েটা আনতে হবে না? ওই কি জানি কোনটা ভাই? একটা সারকামফারেন্সের একটা ইয়া ছিল যে ল। এক্স্যাক্টলি, সারকামফারেন্স আনতে হবে। দেখো আমি একটা কথা বলি, ধরো কেমনে বলা যায় এটা। কোশ্চেনটা দেখো, প্রতি সেকেন্ডে যখন আমি একটা ডিসটেন্স বলি, সেটা কি বেসিক্যালি ভেলোসিটি না? প্রতি সেকেন্ডে ডিসটেন্স কভার করা মানে কি ভেলোসিটি না? ব্যাপারটা বুঝতেছো? জি জি আমি তোমাকে বললাম যে আমি দৌড়াচ্ছি, প্রতি সেকেন্ডে আমি যত কিলোমিটার দৌড়াচ্ছি সেটাই তো আমার ভেলোসিটি, তাই না? জি জি ভাই। আচ্ছা, তার মানে এখন কতবার আবর্তন করবে? এখন ধরো আমি বললাম যে আমার সারকামফারেন্স হচ্ছে সাপোজ 100, আর আমার ভেলোসিটি হচ্ছে 400, তাহলে আমি কয়বার আবর্তন করব? 4 বার প্রতি সেকেন্ডে। জি ভাই। একবার বলো, সাপোজ আমার সারকামফারেন্স হচ্ছে 100 মিটার, আমার ভেলোসিটি হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তার মানে আমি প্রতি সেকেন্ডে 4 বার ঘুরে আসতে পারবো। তার মানে কতবার আবর্তন করবো এটা জানার জন্য আমার দুইটা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে ভেলোসিটি এবং আরেকটা হচ্ছে সারকামফারেন্স। জি এই জিনিসটা কি তোমাদের, এই কনসেপ্টটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন দুইটা জিনিস বের করার জন্য আমাদের কি কি ডেটা লাগবে? সারকামফারেন্স বের করতে কি লাগে? রেডিয়াস, আর তো কিছু লাগে না। হুম। তো আমার রেডিয়াসটা জানা লাগবে ফার্স্ট কথা। আর ভেলোসিটি বের করার জন্য আমার একটা ফর্মুলা জানি, বোরের সেকেন্ড মডেল, mvr ইকুয়ালস টু nh/2 পাই, তাই না? এখানে আমি m জানি, আমি যদি রেডিয়াস আগে থেকে জেনে যাই দেন আরো জানি, আর কত নাম্বার শেল এখানে বলে দিছে n ইকুয়ালস টু 3। তার মানে এখন কি আমি চাইলে রেডিয়াস আর ভেলোসিটি দুইটাই বের করতে পারবো?
একটু চেষ্টা করে দেখো তো পারা যায় কিনা। নিজের আগে চেষ্টা করো, না হলে আমি বলতেছি। আচ্ছা ভাইয়া, আমরা যদি ভেলোসিটিটা 2 পাই জেড ই স্কয়ার ডিভাইডেড বাই এনএইচ এই ফর্মুলা দিয়ে করে আনসার কি একই আসবে না? হ্যাঁ, অবশ্যই একই আসবে। ভাইয়া 1 ইউএসইউ তে কত বলেছিলেন জানি, কত চার্জ? আমার তো নিজেরই মনে নাই ভাই, কাউ কেউ একটু বলো তো, দেখো ভাই, ওয়ান এসইউ কত ছিল, বলো তো কেউ। 3.33 3.3356 into 10 to the power minus 10 coulomb. থ্যাংক ইউ। ভাই এটার ইয়ে আসে 4.01 into 10 to the power 13 এটার অ্যান্সার মনে হয়। কি ভেলোসিটি, না না না, মানে কি টোটাল। টোটাল অ্যান্সার? হ্যাঁ, এটা দেখো তো এটা আসছে কিনা। সেভাবেই তো করছিলাম। ও আচ্ছা, ভেলোসিটি বের করতে গিয়ে আমি ক্যালকুলেশন ভুল করছি। আচ্ছা, জি ভাই, এই অ্যান্সারটাই আসছে 24.3895 into 10 to the power 30। আচ্ছা, তুমি কে ভাই, বদরুল, নাফিস, কার অ্যান্সার আসছে বলো, নাফিস? তাহমিদ তাহমিদ। বলছে। ভাই আমাকে আবার একটু বুঝাই দিবেন, নেট চলে গেছিল। আচ্ছা, আমরা চাচ্ছি হচ্ছে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করবে। তো প্রতি সেকেন্ডে কোনো কিছু যাওয়া মানে কি, সেটা ভেলোসিটি বোঝায় না? ধরো আমি তোমাকে বললাম আমি প্রতি সেকেন্ডে 500 মিটার যাই, দ্যাট মিন্স কি আমার ভেলোসিটি হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, তাই না? জি। আচ্ছা,
এই একটা গেল। আর কতবার আবর্তন করবে এটা জানা লাগবে। এখন কতবার আবর্তন করার জন্য আমার এক সার্কামফারেন্সটা জানা লাগবে। কেন? সাপোজ আমি তোমাকে বললাম একটা পথের সার্কামফারেন্স হচ্ছে 100 মিটার এবং আমার ভেলোসিটি হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কতবার আবর্তন করব সেখানে? 5 বার। 5 বার, এক্স্যাক্টলি। তার মানে কতবার আবর্তন করা জানার জন্য আমার দুইটা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে সার্কামফারেন্স আর একটা হচ্ছে ভেলোসিটি। এই জিনিসটা কি তোমার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। সো সার্কামফারেন্স জানার জন্য আমার কি জানা লাগবে? রেডিয়াস জানা লাগবে, আর ভেলোসিটি তো ভেলোসিটি। সো আমার টার্গেট হচ্ছে আপাতত ভেলোসিটি এবং রেডিয়াস, এই দুইটা জিনিস বের করা। দেন সেখান থেকে আমি সার্কামফারেন্স বের করব, আর দেন ভাগ করে কতবার আবর্তন করবে সেটা বের করব। জি বুঝছি। জি ভাইয়া, আসে এটা। তুমি কি রাওয়াত? জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, নাফিস আসছে? জি ভাই এটাই আছে। একটু ক্যালকুলেশন একটু গোলমেল করে ঠিক করলে হয়ে যাবে আর কি। আচ্ছা, এই প্রসেসটা বুঝতেছো কিনা আগে সেটা চেক করে দেখো। ক্যালকুলেশন তো ভুল হবেই, স্বাভাবিক। এমনি প্রসেসটা এই বুঝেছি ভাই, প্রসেসটা, প্রসেসটা বুঝেছি। আচ্ছা ঠিক আছে, অলরাইট। দেন এই কিছু এক্সাম্পল এখানে আছে। আচ্ছা, 2.7.1 এটা তো ক্যালকুলেটরই বের করে ফেলা যাবে। তোমরা 2.7.2টা বের করো তো, জাস্ট ক্যালকুলেটর টিপলেই হয়ে যাবে আশা করি, খাতায় না লিখলেও চলবে। আর লিখতে চাইলে লিখতে পারো, দেখো তো এই অ্যান্সারটা আসতেছে কিনা। ব্যাসার্ধ কি জিনিস? 2.7.2 রেডিয়াস। আচ্ছা। ওই যে 0.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু n স্কয়ার বাই z, ফর্মুলাটা মনে আছে না? হ্যাঁ। হ্যাঁ, ওটা দিয়ে দেখো তো অ্যান্সারটা মিলে কিনা। জি ভাইয়া, মিলে। জি ভাই মিটারে মিলে। মিটারে করলে 1.3 ইয়া আসে। 10⁻⁻11 আসে। আচ্ছা, কি 1 পয়েন্ট, হ্যাঁ 10 টু দি পাওয়ার, ঠিক আছে। তোমাদের 2.7.2 করতে বলছিলাম, অলদো আছে একই কথা, সমস্যা নাই। গতিশক্তির ফর্মুলাটা কি মুখস্থ আছে? ভেলোসিটি না এনার্জি, ভাইয়া? গতিশক্তি কাইনেটিক এনার্জি, ই এর ফর্মুলা en, e1 e2 দেখাইছিলাম যেমন। হ্যাঁ, মাইনাস দিয়ে একটা ফর্মুলা ছিল। m to the power 4 divided by n square h square, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফর্মুলাটা কি মনে আছে সবার? খাতায় লেখা আছে? এটা কোনটা ভাইয়া? জি ভাই মাইনাস খাতায় আছে। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। বুঝছি। হ্যাঁ, ওটাই ওটাই, ওটা মনে আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে 2.7.3টা করো। এটা করতে পারলে এই টপিকটা তোমাদের মোটামুটি বুঝে যাবে ক্লিয়ার। এখানে নেসেসারি যা যা আসতে পারে, রেডিয়াস বের করতে বলতে পারে, ভেলোসিটি এবং এনার্জি, এছাড়া আর কিছু নাই। এই তিনটা বের করতে, এই তিনটাই বের করো আর কি। দেখো অ্যান্সার মিলতেছে কিনা। তিনটাই বের করবো? হ্যাঁ, তিনটাই বের করো। এটা পারলে এই টপিকটা মোটামুটি বুঝতে পারবে যে একদম ক্লিয়ার হয়ে গেল।
জি ভাই অ্যান্সার আসছে। তিনটেই মিলছে? হ্যাঁ, ভেলোসিটিটা মানে আমার আসছে যে 1.27 × 10⁶ মিটার পার সেকেন্ড। এটা এখানে 801 কেন না, লিখছে? তাহলে তো মিললো না। বাকি দুইটা মিলেছে। ওটা তো মিটার পার সেকেন্ডে। তারপরেও তো মানে সেন্টিমিটার পার হ্যাঁ, সেকেন্ড আর মিটার পার সেকেন্ড এর ডিফারেন্স তো জাস্ট 10⁶ এর সেটাই। জায়গায় 4 হবে, আর কিছু না। তারা আমাদের সেম ভেলোসিটি আমারও আসতেছে না। কত 1.27 ওটা? Okay. ও আচ্ছা ভাই আসছে, হ্যাঁ ওটাই আসছে ভেলোসিটি। আচ্ছা, বাকিদের 8.03, হ্যাঁ। না ভাই আসতেছে না। আচ্ছা মানে কোন জায়গাটাতে সমস্যা? আচ্ছা রাওয়াত, তুমি যেটা করছো এটা গ্রুপে একটা ছবি পাঠাও তো। হ্যাঁ, বুঝবে না, রাওয়াত, তোমার তো এই সবগুলো মিলছে না? আমি অনেক খালি ক্যালকুলেশন করছি শর্টকাট করে, বুঝবে না কেউ। আচ্ছা আচ্ছা, মানে যে ফর্মুলাটা লিখছো তো নাকি? হ্যাঁ, ওই তুমি ভেলোসিটি জাস্ট তো এমভিআর দিয়ে, আর রেডিয়াস আচ্ছা তো তুমি জাস্ট এই তিনটা মানে তিনটা জিনিসের তিনটা ফর্মুলা লিখে ছবি তুলে গ্রুপটাতে পাঠাও। জাস্ট ফর্মুলাটা, ক্যালকুলেশন লাগবে না। আচ্ছা ভাই আমরা এমভিআর দিয়ে বাই করব কেন? আমরা তো ভেলোসিটির ফর্মুলাটা দিয়ে বের করতে পারি না? ভেলোসিটি ফর্মুলা দিয়েও করতে পারি, এমভিআর দিয়েও করতে পারি, একই কথা। ইভেন কি বেসিক্যালি তুমি জানো এমভিআর এর জায়গায় তুমি আর এর যে ফর্মুলাটা জানো সেটা যদি বসাও, ভেলোসিটি ফর্মুলাটা অটোমেটিক্যালি ডিরাইভড হয়ে যাবে। যদি কখনো কৌতূহল হয় ট্রাই করে দেখতে পারো। আর এর একটা ফর্মুলা তো আমাদের মুখস্থ আছে, তাই না? সেটা যদি জি। আমরা এমভিআর এর আর এর জায়গায় বসাই, তাহলে অটোমেটিক্যালি ভেলোসিটির ওই সূত্রটাই চলে আসবে, যে সূত্রটা আমরা জানি। আচ্ছা বুঝছি। ভাই 0.5292 × 10⁻8 × n² z এই ফর্মুলা দিয়ে যদি রেডিয়াসটা বের করে তাহলে তো এটা আসে না। হ্যাঁ, 0.52 10⁻10 × n²/z। হ্যাঁ, এটা দিয়ে আমরা রেডিয়াস বের করব। রেডিয়াসটা তো মিলে না, রেডিয়াসে তো সমস্যা। কি বলো? মানে কি শুধু 10⁻⁴ ঝামেলা নাকি পুরোটাতেই ঝামেলা? ওইটা দিয়ে করলে আমার আসে 5.8212 × 10⁻8 সেন্টিমিটার। কি বলো? এন এর ভ্যালু কত ধরছো তুমি? এন এর ভ্যালু 11। এন এর ভ্যালু তো না, 11 না ভাই, এন এর ভ্যালু 3 হবে। শেল নাম্বার কত এখানে? ও আচ্ছা আচ্ছা, এখানে তো ইলেকট্রন। হ্যাঁ বুঝছি বুঝছি। তাহলে তো ভেলোসিটি আসা পুরো কথা। আমি n11 আসছে ভাই ধরছিলাম। তিনটাই এটা। আচ্ছা আচ্ছা, আসছে কার কার একটু নামগুলো বলো তো ভাই। ইভে এখন আসছে, আমি ভুল করে ফেলেছি। আচ্ছা, কে মাহিন? ভাইয়া আসছে, আমি না, তাহমিদ। n11 ধরছিলাম, এখন ভেলোসিটি আসছে। হ্যাঁ আমিও সেম n11 ধরছিলাম। আচ্ছা, এখন কি তিনটাই আসছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আসে নাই কার কার একটু বলো তো। আসছে সবার না? ঠিক আছে। এখানে আর আমি ম্যাথ করাচ্ছি না, এটাই সবচেয়ে মানে এইটা ম্যাথটা সবগুলা বেস কভার করে, কজ এখানে এন এর ভ্যালু ডিফারেন্ট, জেড এর ভ্যালু ডিফারেন্ট এবং তিনটা জিনিসই বের করতে হচ্ছে। তাই এখানে এই 7টার মধ্যে আমি এই 3 নাম্বারটাই করাইলাম। আশা করি এগুলার কোনোটাতেই তোমাদের প্রবলেম হবে না। তারপরও তোমরা বাসায় এই ম্যাথগুলোর প্র্যাকটিস করবা, হ্যাঁ? পৃষ্ঠা নাম্বারটা দেখার একটু 25,
প্রবলেম 2.71 থেকে 2.78 প্র্যাকটিস করবা বাসায়। যদি দেখো কোনোটার অ্যান্সার মিলতেছে না, মার্ক করে রাখবা, আমাকে নেক্সট দিন দেখাবা, ঠিক আছে? জি আচ্ছা, অলরাইট, দেন হচ্ছে এস অরবিটাল, পি ভাইয়া, এই অরবিটাল। উপরের জিনিসটা একটু বুঝিয়ে দেন, এটা আমার সেটা বুঝতে না। কোনটা এই ভাই, এটা? জিনিসটা, হ্যাঁ এটা এটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখবো। এটা আমরা যখন আউফবাউ প্রিন্সিপালটা ক্লিয়ার করব তখন এই জিনিসটা দেখবো। তার আগে আমি দেখে নিচ্ছি এখানে কি কি আছে বেসিক্যালি। এস পি ডি এফ ক্লাস নিতেছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 1s এখানে শক্তিগুলা বোঝাচ্ছে। মানে এই দেখো, এই ওয়াই এক্সিস এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এনার্জি। তার মানে একটা শেল এখানে যত উপরে, তার মানে তার এনার্জিটা হচ্ছে তত বেশি। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আজানটা শেষ অবধি আমরা কন্টিনিউ করতেছি। এটা কি বেসিক্যালি আমরা জাস্ট এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্লাস অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাই না? এই 1s এর টোটাল শক্তি তাহলে কত? 1 + 0 না? জি আমার ভাইয়া, কথা কি বুঝতে বললেন পারতেছো? একটু রিপিট করেন। টোটাল যে এনার্জি 1s সেটা কত? 1 + 0, কজ s এর নাম্বার হচ্ছে 0, p এর 1, হ্যাঁ তাই না? জি জি এটা কি বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, 1s এর চেয়ে বেশি শক্তি কোথায় আছে? 2s এ। হুম। কজ 2s এর টোটাল শক্তি কত? 2 + 0 2। 2 + 0। হ্যাঁ আচ্ছা, আর সিমিলারলি 2s এর উপরে কে থাকবে? 3s। 3s 3s। 3s এর উপর থাকবে হচ্ছে 4s। এখানে জাস্ট তোমাকে শক্তিটা বোঝাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ জি ভাইয়া। এখন এটা হচ্ছে আরো প্রিসাইজলি এই জিনিসটা আমরা খেয়াল করবো। আমরা এদিকে হাইড্রোজেনের কেসে কেন যাচ্ছি না দেখো। হাইড্রোজেনের তো ইলেকট্রন একটাই, তাই না? হাইড্রোজেনে কিন্তু একাধিক ইলেকট্রন নাই। মানে হাইড্রোজেনে ইলেকট্রন যদি 2s থাকে তাহলে 2p তে থাকার কোনো চান্স নাই। বাট যদি মাল্টি ইলেকট্রন অ্যাটম হয় তাহলে একই সাথে ইলেকট্রন 2s এও থাকতে পারে, আবার ইলেকট্রন 2p তেও থাকতে পারে। এই কেসটা আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা একটু ভালো করে খেয়াল করে দেখি। 2s এর টোটাল এনার্জি 2, 2p এর টোটাল এনার্জি কত? 3 না? জি এই জন্য 2s এর উপর 2p। জি তার চেয়ে বেশি শক্তিকার 3s এর। 3s আরেকটু উপরে, তার চেয়ে উপরে কে? 3p। এখন দেখো 3p আর 4s দুইজনের শক্তি কি 4 না? 3 + 1 আর 4 + 0 দুইজনেরই কিন্তু 4। হুম। যখন দুইজনের শক্তি সমান হয়ে যাবে তখন যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা বেশি সে হচ্ছে বেশি শক্তি। এটা এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। তো যেহেতু 3p এর চেয়ে 4s এর শক্তি একটু বেশি, দ্যাটস ওয়াই আমরা 4s টাকে হালকা একটু উপরে রাখছি 3p এর চেয়ে। এটা কি বুঝতেছো তোমরা? এখানে মেবি ক্লিয়ার না ব্যাপারটা, বাট 4p টা হ্যাঁ, 4s এটা টা একটু, 19 এ ছিল। আচ্ছা 4s টা একটু উপরে আছে, তাহলে তো বেশ ভালোই। দেন না, তার এটা চেয়ে বইয়ে 3p। একটু কমপ্লেক্স করে লেখা জিনিসটা, সেজন্য বুঝতে পারলাম। এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই চার্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার? বিভিন্ন অরবিটালের শক্তিক্রম। জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আর না, যে আজকে ফিজিক্সটা একটু বেশি টাফ ছিল, কেমিস্ট্রি মোটামুটি ছিল আর কি। ফিজিক্সটা আজকে একটু বুঝতে সমস্যা হয়েছে তোমাদের, আমি জানি। তারপরে তোমরা বাসায় প্র্যাকটিস করবো ওই স্রোতের ম্যাথ গুলা। আশা করি যদি নিজে নিজে বুঝতে পারো ওগুলা, এই স্রোত নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর